বেশ, ওকে। তাহলে রঞ্জিতাদি ওয়েলকাম। আমরা আবার নতুন করে শুরু করলাম বিএজিসি ক্রনিকলস, এটা নাম দেওয়া হয়েছে এবারের পডকাস্টে। তোমার তো অনেক দিনের পুরনো যোগাযোগ, অ্যাসোসিয়েশন এই বিএজিসি রেডিওর সাথে। তোমার কথায় ও ভাবনায় এই যে পডকাস্টটা, ওটার কিন্তু এখনো মাঝে মাঝে রিকোয়েস্ট, মানে আমরা একটা সম্পূর্ণ ধরো অন্য ভিডিও দিলাম, নিচে কমেন্ট আসে যে অমুক ভিডিওটা, শ্রীজাতর ভিডিওটা, দীপেশ দার ভিডিওটা দিন। তো ওই সময় একটা সম্পূর্ণ শিকাগোর বাইরেও আমাদের একটা যে শ্রোতা তৈরি হয়েছিল, সেটা আবার এখনো তার প্রমাণ পাই আর কি, এত বছর পরেও। তো আমি চেষ্টা করছি ওই পুরনো পডকাস্ট গুলো, ওই পুরনো রেকর্ডিং গুলো আবার নতুন করে একটু একটু করে প্রকাশ করার। কিন্তু তার সাথে এটাও বলার যে তুমি কিন্তু আবার নতুন করে শুরু করতেই পারো। মানে এখন আমাদের মাধ্যমটা পরিবর্তন হয়ে গেছে, এখন আমরা ভিডিও এভাবেও করতে পারি, আমরা পুরনো অডিও হিসাবেও করতে পারি, কিন্তু আমরা আবার নতুন করে কিন্তু শুরু করতে পারি তুমি চাইলে। নিশ্চয়ই, আমারও খুব আনন্দ হচ্ছে অভিষেক, খুব ভালো লাগছে যে তুমি আবার কাজটা শুরু করেছো। সত্যি কথা বলতে কি, ওই কাজগুলো খুবই ভালো হয়েছিল, আমার নিজের করতেও খুব ভালো লাগতো। এবং ধরো বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তাদের তো চিন্তার একটা নিজস্বতা আছে, তাদের সেই নিজস্ব ভাবনাটা শুনতে আমারও খুব ভালো লাগতো। আমি যেটা চেষ্টা করেছিলাম যে যাতে ওদের মুখ থেকে যতটা সম্ভব শোনা যায়, কথা কম বলে, এবং আমার মনে হয় সে কাজটা বেশ ভালোভাবেই হয়েছে। আরেকটা খুব ইন্টারেস্টিং, আমি যেহেতু ওগুলো আবার নতুন করে শোনা শুরু করেছিলাম, আমরা তো ওই করোনা পরবর্তী সময়টাই মূলত আমরা অ্যাক্টিভ ছিলাম। ওই পডকাস্ট গুলো এক একটা ইন্টারভিউ কিন্তু ওই সময়টারও খুব বড় দলিল, কারণ ওই সময়ে ওই একটা অদ্ভুত, একটা আনপ্রেসিডেন্টেড কমপ্লিকেটেড সময়, তখনও মানুষ বুঝতে পারছে না যে এর পরে কি হচ্ছে, কি হতে পারে। তো সেই সময় তারা কি ভাবছেন ওই সময়টাকে নিয়ে, সেটারও খুব ভালো ডকুমেন্টেশন রয়েছে। তো সেদিক থেকে একটা ঐতিহাসিক সিগনিফিকেন্সও এই পডকাস্ট গুলোর রয়েছে। অবশ্য রয়েছে। এবং তুমি যে আবার নতুন করে কাজটা শুরু করেছো বিএজিসি ক্রনিকলস নাম দিয়ে, এটার জন্য তোমাকে অভিনন্দন জানিয়ে রাখি। এর একটা প্রচন্ড একটা মজার একটা ফিচেল টাইপের নামও একটা আমাদের রয়েছে, সেটা আমি এক্ষেত্রে ব্যবহার করবো না কারণ আমাদের থিমের সাথে যায় না। আমরা এই পডকাস্টের নাম দেওয়া হয়েছে বিএজিসি ক্রনিকলস পডকাস্ট হাইফেন ডিসুজার জন্য। এবার ডিসুজা কেন? তার কারণ কফি হাউসের আড্ডা, সেই আড্ডাটা আজারনি গানটা আছে না, ওর মধ্যে একটা গানের লাইন রয়েছে যে সবাই কথা বলতো আর নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। হ্যাঁ, নির্বাক শ্রোতা হয়ে একরাশ কথা চোখে নিয়ে ডিসুজা বসে শুধু থাকতো। তো সেইখান থেকে মনে হয়েছে ডিসুজাই হলো বাংলা পডকাস্টের পেশেন্ট জিরো, প্রথম পডকাস্ট। তো সেই জন্যই বক্তব্য হচ্ছে আমাদের যেহেতু শ্রোতার প্রয়োজন, দর্শকের প্রয়োজন, তো ডিসুজার খোঁজে যে আমাদেরটাও কেউ না কেউ নির্বাক শ্রোতা হয় আমাদেরটা মন দিয়ে শুনবে আর কি। নিশ্চয়ই দেখো, শিল্প সৃষ্টির একটা বড় কথা হচ্ছে শিল্পের ভোক্তাও কিন্তু দরকার আমাদের। অবশ্যই। আচ্ছা, এবার আজকের বিষয়, আচ্ছা রঞ্জিতা দি, আমরা যেটা শুরু করতে পারি, আমাদের যেহেতু এই পডকাস্ট আমাদের বিএজিসি শিকাগো সকলে শুনছে, নর্থ আমেরিকার কিন্তু প্রত্যেকটা, যেহেতু ইউটিউব এখন যেহেতু আমাদের বিস্তারটা সব জায়গায় টেকনিক্যালি, তো আমরা একটু পরিচয় পর্ব দিয়ে শুরু করি। তো তুমি একটু তোমার সম্বন্ধে বলো, এবং আমাদের আজকের বিষয়ে আমরা যেহেতু মূলত আমরা বই নিয়ে, বই পড়া নিয়ে, বইয়ের প্রতি ভালোবাসা, এগুলো নিয়ে কথা বলবো, তা এই বিষয়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ কেন সেটাও তুমি একটু বলো সেই প্রসঙ্গে। আচ্ছা, প্রথমেই বলি, আমার নাম রঞ্জিতা, পুরো নাম রঞ্জিতা চট্টোপাধ্যায়। আমি 2001 সালে ইউএসএতে এসেছি, 2007-এ শিকাগোতে এসেছি। তার আগে 6 বছর ওহাইওতে থাকতাম, এবং সেই 2007 সাল থেকেই আমি শিকাগোর একটা স্কুলে পড়াই। ইটস এ মিক্সড এজ গ্রুপ ক্লাসরুম, 9 through 12 এই বয়সী, 9 থেকে 12 বছর বয়সী ছেলে মেয়েদের আমি পড়াই। আর সেটা হলো আমার পেশার দিক। আর পেশার বাইরে আমার ভালো লাগার যে জগৎ, তার অনেকটাই জুড়ে আছে বাংলা ভাষা ও সাহিত্য।
প্রথমত তো আমি বই পড়তে খুব ভালোবাসি, সেটা বাংলা বা ইংরাজি যে কোনো ভাষাতেই হতে পারে। তবে বাংলা ভাষাটার প্রতি আমার একটা নাড়ির টান আছে, তো সেই জন্য এই ভাষার যে কোনো উদ্যোগে সামিল হতে পারাটা আমি নিজের সৌভাগ্য মনে করি। এবং আমি চেষ্টা করি আমার সীমিত পরিসরে যতটুকু সময় শ্রম যা দিতে পারি, যেভাবে চর্চা করছেন এই ভাষাটা। যেমন তুমি জানো, শিকাগোতেই আমাদের বিভিন্ন রকম উদ্যোগ আছে। শিকাগোতে বাংলা স্কুল হয়, শিকাগোতে উন্মেষ সাহিত্য গোষ্ঠী আছে, ছবি ঘর আছে, শিকাগো নাট্য গোষ্ঠী আছে, বিএজিসি তো আছেই, আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো। বছরব্যাপী তাদের যে সমস্ত অনুষ্ঠানাদি হয়, এই সমস্ত কিছুতে যেভাবে পারা যায়, যেমন করে পারা যায়, আমি চেষ্টা করি যে এই চর্চাটাকে চালিয়ে নিয়ে যেতে। আর একটা কথা বলি, এটা আমি আগেও বলেছি, বাতায়ন বলে একটা সাহিত্য পত্রিকার সঙ্গে আমি দীর্ঘদিন, অ্যাকচুয়ালি 2025 পত্রিকাটা 10 বছর হলো। 2015 এপ্রিল মাসে পত্রিকাটার প্রথম ইস্যু বেরিয়েছিল, এবং এই 10 বছর ধরে এই পত্রিকাটা সম্পাদনার কাজ আমি করে যাচ্ছি। এটাও বলতে পারো একটা আমার ওই ভাষা বা সাহিত্যের প্রতি ভালোবাসারই একটা ভালোবাসা থেকেই করা কাজ এগুলো আর কি। তো এই অত্যন্ত চমৎকার উদ্যোগ। তো এই বাতায়ন যদি কেউ পড়তে চান, তারা কি করে পড়তে পারবেন সেটাও তুমি একটু বলে দাও। আচ্ছা, এইটা হচ্ছে বাতায়ন পত্রিকা, মূলত কিন্তু একটা অনলাইন পত্রিকা, www.batayon.org। এইতে ক্লিক করলেই সমস্ত ইস্যু, এ যাবৎ আমাদের যতগুলো যা ইস্যু রয়েছে সমস্ত কিছু দেখা যাবে। আমাদের মোটামুটি 3 মাসে একটা করে এরকম বৈদ্যুতিন সংখ্যা বেরোয়, আর বছরে একটা মুদ্রিত সংখ্যাও বের হয়। এবং ওই ওয়েবসাইটে গেলেই পত্রিকার ইস্যুগুলি পড়া যাবে। এবং বাতায়নের এখন ইংরাজিতে যারা লেখা দেন সেই বিভাগটা আলাদা করে ব্যালকনি নাম দিয়ে প্রকাশ হয়। আর যারা ধরো বড় গল্প লিখছেন বা সিরিজ কিছু লিখছেন, তাদের লেখাগুলো কাগজের নৌকো বলে একটা, ওটা আমাদের ধারাবাহিক বিভাগ, সেখানে সেইগুলি প্রকাশিত হয়। চমৎকার। তো রঞ্জিতা দি, দেখো আমাদের এইবার যখন আমি এই নতুন করে আবার ইউটিউব চ্যানেলটা শুরু করার কথা ভাবলাম, আবার পুরনো কন্টেন্ট গুলোর সাথে যখন নতুন একটা জিনিস যেটা 2021-22 সালে ছিল না, তুমি হয়তো খেয়াল করেছো নাকি জানি না, এখন প্রচুর বাংলা পডকাস্ট, হিন্দি পডকাস্ট, মানে পডকাস্ট ব্যাপারটা এখন খুব, মানে যাকে বলে প্রচন্ড হট, মানে প্রচুর হচ্ছে। তো আমার মনে হয়েছিল যে আরেকটা পডকাস্টের কি প্রয়োজন তখন, মানে সেক্ষেত্রেই ভাবছিলাম যে কেন, মানে যদি কেউ শুনতে চান এই এত পডকাস্টের ভিড়ে, এই পডকাস্ট আলাদা করে লোকে শুনতে চাইবেন কেন, বা এর মধ্যে আলাদা কি আছে? তো আমার মনে হয়েছিল যে আলাদা করে কিছু সেরকম নেই, কিন্তু নামটা দেওয়া হয়েছে বিএজিসি ক্রনিকলস। মানে আমরা চেষ্টা করছি একটু পার্সোনাল স্টোরিজ, এবং মানে বিভিন্ন শিল্প নিয়ে যখন আমরা কথা বলি, গান নিয়ে কথা বলছি, অডিও ক্যাসেট নিয়ে কথা বলছি, ছবি নিয়ে কথা বলছি, সেই মাধ্যমগুলোর সঙ্গে সেগুলো কি করে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ততা তাদের হচ্ছে, আমাদের জীবনের সঙ্গে সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সেইগুলোকে একটু, সেই দিকটাকে এক্সপ্লোর করাটা হচ্ছে মূল লক্ষ্য। তো আজকেও মানে তোমার এই এত দিনের এত বই পড়া, এটা খুব সমস্যার ব্যাপার। তোমাকে যদি বলি তুমি তোমার প্রিয় 10টা-5টা বইয়ের নাম বলো, ওভাবে তো হয় না। কিন্তু আমরা আজকে এই আলোচনাটাকে যেভাবে সাজাতে পারি সেটা হচ্ছে আমরা এরকম 5টা বই বেছে নিতে পারি যার সঙ্গে কোথাও না কোথাও তোমার জীবনের একটা কানেক্ট আছে, বা তোমাকে একটু হলেও ভাবিয়েছে, বা তোমাকে এখনো ভাবাচ্ছে, এরকম ভাবে আমরা ভাবতে পারি। তো এরকম করে আমরা 5টা বই ভাবতে পারি, এবং সেই অনুযায়ী আমাদের আলোচনা চলতে পারে। বেশ, আমি শুরুতে আগে তোমাকে বলি, এই যে আমার বই পড়া, এর পিছনেও একটা গল্প আছে আসলে। আমি বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে। আমার মা ছিলেন স্কুল শিক্ষিকা, বাবা ব্যাংকে চাকরি করতেন। তা আমার মনে পড়ে যে আমার ছোটবেলায় আমি যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়ির বসার ঘরের দেওয়াল ছিল নীল রঙের, আর দেওয়ালের উপর দিকে না তোমার কাঁচের আলমারি ছিল, মানে দেওয়ালে শেলফ, সেইতে কাঁচের স্লাইডিং ডোর, আর তার মধ্যে বই ছিল।
এবং সেইটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল, বসার ঘরের বলতে পারো পুরো দেওয়াল জুড়ে উপরের পোর্শনটা পুরোটাই ওই রকম বই থাকতো। এখন সেইটা আমি যে পাড়াতে বড় হয়েছি সেটা আশেপাশে অনেকের বাড়িতেই ঠিক ওই ধরনের অত বই এক জায়গায় আমার চোখে পড়েনি, এবং পড়শিরা যারা বাড়ি আসতেন তারা কিন্তু সেটা দেখে একটু অবাক হতেন যে হঠাৎ করে একটা এরকম মধ্যবিত্ত বাড়িতে একটা বেখাপ্পা রকমের বইয়ের আলমারি এতখানি জায়গা জুড়ে। তা তখন কিন্তু ওটার মধ্যেই প্রথম কথা তো আমার জন্ম এবং বেড়ে ওঠা 70-এর দশকের মাঝামাঝি থেকে, কেমন, এবং 80-র দশকের মাঝামাঝি অব্দি। তখনও তোমার এই ডিজিটাল দুনিয়ার আগ্রাসন সেইভাবে শুরু হয়নি, কাজেই আমাদের ছোটবেলার অনেকটা জায়গা জুড়েই থাকতো বই। এখন বই বলতে কি শুকতারা, আনন্দমেলা, এগুলো অনেকেই, মানে এগুলো খুব অস্বাভাবিক কিছু নয়, অনেকেই এগুলোর সাথে পরিচিত, অনেকেই পড়তেন, ওই পড়ে দিন কাটাতেন। তা আমার যেটা বাড়তি পাওয়া ছিল সেটা হচ্ছে ওই বইয়ের আলমারির ভিতরের সংগ্রহগুলি। ওই বই দেখতে দেখতে, মানে বই পড়াটা যে একটা আলাদা কিছু, আলাদা কাজ, এইটা আমার কখনো মনে হয়নি, যেহেতু আমি চোখ খুলে থেকে অতগুলি বই দেখেছি। এই দেখো, আমি তোমাকে পরে আবার আসবো যে আমি পরবর্তী জীবনে আমার পেশার ক্ষেত্রে এই যে বিল্ডিং লিটারেসি, এটা একটা বিরাট ব্যাপার, এখন প্রচুর এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তা ওই কাজটা যে ওই রকম ভাবে অবচেতনই হয়েছিল, এটা হয়তো আমার মা বাবাও তখন বুঝতে পারেননি, আমিও পারিনি। আর একটা আমার কি সুবিধে ছিল জানো, আমার মা হাই স্কুলে পড়াতেন এবং আমার মা হাই স্কুলের বাংলার টিচার ছিলেন। তা কি হতো, আমাদের ওই অ্যানুয়াল পরীক্ষা হতো ডিসেম্বর মাসে। অ্যানুয়াল পরীক্ষার পর আমার ছুটি, এবং মাকে তারপরেও আরো কিছুদিন স্কুল যেতে হতো। এবং সেই সময় পাবলিশাররা বিভিন্ন বই মাকে দিত পরের বছর পাঠ্যপুস্তক হিসাবে সেগুলো সিলেক্ট করার জন্যে, ওই স্যাম্পেল বই। তো ওইগুলি মা বাড়ি নিয়ে আসতেন, ওইগুলি আমি গোগ্রাসে পড়তাম। এবং এখন আমি ফিরে দেখলে বুঝতে পারি তার মধ্যে তোমার ধরো বিশ্ব সাহিত্যের বাংলা অনুবাদ অ্যাব্রিজড যে কত ছিল তার ঠিক নেই, মানে 20,000 লিগস আন্ডার দ্য সি, আঙ্কল টমস কেবিন, ম্যাক্সিম গোর্কির মাদার, এই সমস্ত বই কিন্তু আমি ওই চটি চটি বাংলা অনুবাদ সেগুলোর পড়েছি, রবিনসন ক্রুসো। এইভাবে আমার যে বিশ্ব সাহিত্যের সঙ্গে যে এক্সপোজার, সেটাও কিন্তু ওইভাবে বাংলা ভাষার মাধ্যমে হয়েছিল, এবং এইটা ওই মায়ের স্কুলের ওই বইগুলির থেকে হয়েছিল। তা এবারে কাহিনীর তো একটা নেশা আছে, গল্প শোনার, গল্প জানার, গল্প পড়ার তো একটা নেশা আছে। তো ছোটবেলায় ওই নেশা থেকেই, ওই নেশার বাইরে আজ অব্দি বেরিয়ে উঠতে পারিনি, মানে ওইটাই রয়ে গেছে আর কি। সেটা কিন্তু ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে, কারণ আমরাও, মানে আমার যখন ছোট, মানে ইন্টারনেট অবশ্যই কিছুটা পরে এসছে, কিন্তু আমাদের যেহেতু বড় হওয়াটা এমন একটা সময় যে 10-12 বছরের মধ্যে না, মানে 90 দশকে মূলত একটা 10-12 বছরের স্প্যানে অনেক কিছু হয়েছে। মানে টেকনোলজি অসম্ভব, এবং তারপরে তো তার স্পিড আরো বেড়ে গেল 2000-এর পরবর্তীকালে ইন্টারনেট আসার পরে। কিন্তু আমি আমার নিজের কথা বলতে পারি, আমার বন্ধু বান্ধবের কথা বলতে পারি, বা আমার থেকে আরেকটু যারা বড় তাদের কথা বলতে পারি, যারা খুব নিয়মিত বই পড়তেন। কিন্তু যেহেতু আমরা একটা অদ্ভুত ভীষণ পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তনশীল একটা সময়ের মধ্যে বড় হয়েছে, আমি দেখেছি লোকজন খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছেন। কিন্তু তোমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, তুমি একদম কন্টিনিউয়াসলি তোমার যে বইয়ের প্রতি যে ভালোবাসা এবং তোমার কানেকশনটা একদম নিরন্তর ভাবে রয়ে গেছে। তো সেটা কি করে হলো? মানে এই যে মাঝে এত কিছু ঘটলো, ইন্টারনেট এলো, অমুক এলো, তমুক এলো, কোনো কিছুই কিন্তু তোমার যে ভালোবাসাটা, যে প্রথম ওইটা একদম যে কন্টিনিউয়াসলি চললো, সেটা কি করে হলো? হ্যাঁ, সেটা কি জানো, আমি সত্যি কথা বলতে কি, আমি কাজের তাগিদে তো টেকনোলজি ব্যবহার করতে হয়, কিন্তু আমি সত্যি কোনোদিন ওই যে একটা পিডিএফ ফাইল, একটা ধরো পুরো বই, ধরো 200-250 পাতার একটা বই, সেটা একটা যে পিডিএফ ফাইল আমি পুরোটা পড়ে ফেলবো, এই মনঃসংযোগ, মানে এটা আমি কিছুতেই আয়ত্ত করতে পারিনি। যে পর্দায় অতগুলো শব্দ, আমার কিরম হয় যেন, মানে আমি ঠিক I don't remember যে what am I reading, it doesn't stick.
আমি আর্টিকেল পড়তে পারি অনলাইনে, কিন্তু একটা পুরো বই পড়া আমার পক্ষে, যে আমি পিডিএফ ফাইল ধরে বসে পড়ে নেব একটা আইপ্যাডে বলো বা ল্যাপটপে বলো, সেইটা আমি কোনোদিনই, সেই স্কিলটা আমি আয়ত্ত করতে পারিনি। যে কারণে তুমি ঠিকই বলেছো, আমার এই বই পড়ার যে অভ্যাস সেটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে রয়ে গেছে। আমি এখনো প্রচুর বই কিনি, বই পড়ি, এবং এখন আর একটা জিনিস যোগ হয়েছে যেটা ছোটবেলায় ছিল না, অত সুযোগও ছিল না। এখন যে আমি ধরো বিভিন্ন শহরে যাই, ইউরোপের বিভিন্ন শহরে, সম্প্রতি জাপান গিয়েছিলাম, আমি সেই সব শহরে বইয়ের দোকান ঘোরাটা এখন একটা নতুন প্যাশন আমার যোগ হয়েছে। আমি লন্ডনে ফয়েলেসে গেছি, এডিনবরোতে আর্মচেয়ার অ্যান্ড বুকসে গেছি, স্যান ফ্রান্সিসকোয় সিটি লাইটস বুক স্টোরে গেছি। তা এখন ওই বিভিন্ন বইয়ের দোকান ঘোরা, সেই তার যে অ্যাম্বিয়েন্স সেটাকে ফিল করা, এটা একটা নতুন যোগ হয়েছে। কিন্তু না, হ্যাঁ, ওই তুমি ওটা ঠিকই বলেছো যে বই পড়ার অভ্যাস কিন্তু আমার নিরবিচ্ছিন্নভাবেই রয়েছে। এবং মূলত ফিজিক্যাল বুক তো, মানে আসল, মানে কোনো ধরনের একদম একদম মানে বই বই একটা হাতে ধরে পড়া, এবং তার যে কত অ্যাডভান্টেজ সেটা আমি পেশার জগতে কাজ করতে করতে আমাদের বিভিন্ন রকম প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়, লার্নিং অ্যান্ড হিউম্যান ব্রেন, এবং সেই ওই যে হাতে একটা বই ধরে পড়া, তার যে কি অসম্ভব বেনিফিট সেটা বলে শেষ করা খুব শক্ত। আমাদের ধরো যেসব নিউরোসায়েন্টিস্ট যারা টক দিতে আসেন, তারা খুব স্পষ্ট ভাষায় এটা বলেন যে ডিজিটাল পড়া, হ্যাঁ ঠিক আছে, এখন যেটা অনেকে বলে যে না আমি তো পড়ি, আমি ডিজিটালি পড়ি, অনলাইনে পড়ি, তার রিটেনশন, প্রসেসিং, রিকল, এই সমস্ত কিছু যদি তুমি তুলনা করো যে একটা ফিজিক্যাল বই পড়া ক্যাপাসিটি অনেক 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 উইকার, এবং সেটা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্যও করছি। যে কারণে ওই ওই প্রসঙ্গে আসবো যখন ওই একটা বইয়ের কথা, রিডার কাম হোম বইটার কথা যখন আচ্ছা এই প্রসঙ্গ উঠলো, যখন আমি বলি একটু যে ওই বইটা, এখন এটা তো প্রায়ই ধরো আলাপ আলোচনা হয়, আমাদের অভিভাবকরা আছেন স্টুডেন্টদের, তারা প্রায় জিজ্ঞাসা করেন যে হাউ ডু ইউ প্রমোট লিটারেসি, বা আমার ছেলে মেয়ে বই পড়ে না, কি করা যায়, এবং বই পড়ার সত্যি প্রয়োজনীয়তাটাই বা কি, যে এত এখন তো কন্টেন্টের শেষ নেই। প্রথম কথা হচ্ছে, দেখো তুমি কন্টেন্ট খোঁজা আর খুঁজে, জাস্ট ধরো তুমি নেপাল দেশটা সম্বন্ধে একটা রিসার্চ করছো, তুমি গুগলে গেলে, নেপাল ক্লিক করলে তোমায় প্রচুর সাইট দিয়ে দেবে, ব্রিটানিকা, এটা সেটা আরো নানা রকম, উইকিপিডিয়া তো আছেই। তুমি নেপাল সম্বন্ধে কতগুলো ফ্যাক্টস স্কিম করে গেলে, কিছু দেখলে, কিছু পড়লে না, মোটামুটি একটা 3-4টে ফ্যাক্ট তোমার নেপাল সম্বন্ধে মনে রইল। তুমি এবারে ভাবো বিপ্রতিভে, তুমি লাইব্রেরিতে গেলে, গিয়ে লাইব্রেরিয়ানের কাছে প্রথমেই তোমার একটা হিউম্যান ইন্টারাকশন হবে, যে তুমি লাইব্রেরিয়ানকে হয়তো বলছো যে আমি নেপাল নিয়ে রিসার্চ করছি, আমার নেপালের উপর বই চাই। 1 নম্বর অ্যাডভান্টেজ সেখানে, ইউ আর হ্যাভিং এ সোশ্যাল ইন্টারাকশন। লাইব্রেরিয়ান তোমাকে 5-7টা বই দিলেন, তুমি হাতে ধরলে, বইয়ের পাতা উল্টাচ্ছ। যে মুহূর্তে তুমি বইয়ের পাতা উল্টাচ্ছ, তোমার ব্রেনে একটা ইন্ডেক্স তৈরি হয়, একটা ফাইলিং ক্যাবিনেটের মতন, যে ওই পাতায় এই ইনফরমেশনটা রয়েছে। তুমি আবার ঘুরে গিয়ে সেটা দেখতে পারো। তোমার একটা স্পেশিয়াল সেন্স তৈরি হয়, বইয়ের পাতা তুমি উপর থেকে নিচে অবধি পড়ছো, বাঁ দিক থেকে ডান দিকে পড়ছো, বা যেরকম ভাবে অ্যালফাবেট সাজানো হোক। এইগুলো সমস্ত কিছু যেটা তৈরি করে সেটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল সার্কিট, এবং যেটা সমস্ত লার্নিং এর জন্যই খুব জরুরি। মানে রিডিংটা তো একটা কমপ্লিকেটেড স্কিলস, তা সেইটা তৈরি করতে গেলে ওই ফিজিক্যাল বুকের খুব প্রয়োজন। তা আমি রিডার কাম হোম বলে একটা বই, এটার লেখক হচ্ছেন মারিয়ান উলফ। এই বইটা, এটার ইয়েটা হচ্ছে দ্য রিডিং ব্রেন ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড, এর সাবহেডিংটা। তা এই বইটা পড়ে, এটা একটা নন ফিকশন বই,
আমি আমার অনেক অভিভাবকদের এবং আমার পাড়াতেও ধরো যারা অল্প বয়সী স্কুলের চিলড্রেন যাদের আছে তাদের মা বাবাদের বলি এই বইটা পড়তে। এই বইটার বিশেষত্ব হচ্ছে যে খুব সহজভাবে আর নানা রকম গল্পের মাধ্যমে নানা রকম উদাহরণ দিয়ে, এবং সেই উদাহরণগুলো সমস্ত ধরো হিস্ট্রি, লিটারেচার, সায়েন্স অনেক স্ফিয়ার থেকে টেনে খুব সুন্দর করে বোঝানো আছে। মানে অথর বলেছেন যে কেন আমাদের এই ফিজিক্যাল বই পড়াটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। আমার যেটা আজকাল এটা মনে হয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন কোনো বই পড়ি, মূলত ফিকশন বলো, তো সেক্ষেত্রে তো আমাদের একটা নতুন কিছু জানলাম, একটা নতুন একটা ওয়ার্ল্ডে আমরা উই আর গেটিং ইনটু, নতুন একটা জগতে প্রবেশ করলাম, এবং সেই বইটা পড়তে পড়তে আমরা আবার সেই বইয়ের যে জগৎ রয়েছে নিজস্ব একটা জগৎ তৈরি করে, নিজে একটা ক্যারেক্টার নিজের মনেই হচ্ছে সে তো ওই রঙের জামা পরে আছে ওই মুহূর্তে, ইত্যাদি ইত্যাদি। এবার প্রশ্ন আমার যেটা আজকাল মনে হয় সেটা হচ্ছে এই যে এখন এআই চ্যাট জিপিটি সব হচ্ছে, আমি খুব সহজেই চ্যাট জিপিটিতে একটা প্রম্পট করতে পারি যে আমি একটা ভালোবাসার একটা চমৎকার, আমাকে একটা 60 পাতার গল্প লিখে দাও, এবং আমার পছন্দ মতো কারোর একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, অমুক, সে যদি লিখতো তার একটা গল্প লিখে দাও, এবং সে আমার ওই মুহূর্তে যে ধরনের গল্পটা পড়তে ইচ্ছা করছে, আমি বললাম যে তার মধ্যে একটু এই 8% দুঃখ থাকবে, 15% ভালোবাসা, 10% হৃদয় ভাঙার কথা ইত্যাদি, আমি এরম ভাবে লিখে দিলাম, সে আমাকে এরম একটা গল্প লিখে দিল। এরম যুগে তো এই সময়, যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, এবং এটা সবে শুরু, এরপরে এটা আরো কোথায় যেতে পারে আমরা জানি না, সেক্ষেত্রে গোয়িং ব্যাক টু দ্য ক্লাসিক বুকস, লিটারেচার, সেটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, প্রথম কথা হচ্ছে ঠিকই তুমি যেটা বললে, চ্যাট জিপিটি লিখে দিল, কাস্টম মেড তোমার একটা হলো, কিন্তু তাহলেও এখন একটা বই পড়া মানে শুধু তো গল্পের জন্য নয়। প্রথম কথা দেখো, তুমি যখন ফিকশন পড়ছো তখন তোমার মধ্যে একটা এমপ্যাথি তৈরি হচ্ছে। ক্লাসিক্স তুমি যখন পড়ছো, ক্লাসিক্সের একটা বিরাট বিশেষত্ব হচ্ছে ক্লাসিক্স গুলো তো পুরনো হয় না, সেখানে যেসব সিচুয়েশন এবং যেসব চরিত্র সেগুলো কিন্তু ইউনিভার্সালি রেলিভেন্ট। আজ থেকে ধরো যে কারণে শেক্সপিয়ারের নাটকগুলি 400 বছর পার হয়েও অভিনীত হচ্ছে, কেননা তার এগুলো মাল্টাই লেয়ার্ড, তো এগুলো তুমি মাল্টিপল অ্যাঙ্গেল থেকে দেখতে পারো। আজকে তোমার সময়ে তুমি যেভাবে হ্যামলেট পড়ছো, আজ থেকে 200 বছর আগে হ্যামলেট অন্যভাবে পড়া হয়েছে। কাজেই ক্লাসিক্স গুলোর ওই একটা বিশেষত্ব যে সেগুলোর কিন্তু শুধু যে তাৎক্ষণিক একটা আবেদন তা নয়, সেগুলো তুমি সেগুলো সেই সময় এবং সেই কাল সেই দেশ পার হয়েও মানে তার আবেদনটা একটা ইউনিভার্সাল, এবং তার থেকে তুমি অনেক কিছু, সেগুলো এতই বহুস্তরীয়, আর তার থেকে তুমি অনেক কিছু পেতে পারো। যতবার ঘুরে ঘুরে পড়বে ততবার একটা নতুন জিনিস পাবে। আমি একটা খুব অন্য বইয়ের একটা উদাহরণ দিচ্ছি, যে টলস্টয়ের আনা কারেনিনা, সেইটা আমি ছাত্রাবস্থায় পড়েছিলাম, তখন একরকম, কিন্তু বছর 2 আগে বা ধরো বছর 3-4 আগে আমি আবারও যখন পড়লাম, তখন কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, জীবন বোধ বদলে গেছে। তখন কিন্তু আবারও আমি অনেক কিছু পেলাম আনা কারেনিনা থেকে, যেটা আমি ছাত্রাবস্থায় যা পেয়েছিলাম তার থেকে আলাদা। আরেকটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় যে এটা অনেক সময় এই যারা সাহিত্যিক যারা লিখেছেন বইগুলো, তারাও তো অসম্ভব, মূলত বেশিরভাগ ক্ষেত্রেই তারাও অসম্ভব ইন্টারেস্টিং মানুষ ছিলেন। তো এটা অনেকটা ওই ওনাদেরকেও জানার প্রথম পদক্ষেপ হতে পারে। মানে আমি যখন আউটসাইডার পড়ছি, আমি এটা একজন যখন লিখছেন তিনি কোন সময় দাঁড়িয়ে এরকম ভাবতে পারছেন, বা যখন কাফকা পড়ছি, তো ওই মানুষগুলো কোন সময় দাঁড়িয়ে ওই লেখাটা লিখছে, সেটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটা একটা সম্পূর্ণ একটা ডিজিটালি প্রডিউসড, একটা কাস্টম মেড, মানে ওটা একটা ফাস্টফুড খাবার, তাই না? ওই যে আর ওই যে বললাম যে ওটা একটা তোমার তাৎক্ষণিক আবেদন। তুমি হয়তো পড়লে, কিন্তু সেটা কি তুমি আবার 5 বছর বাদে কি আবার ঘুরে পড়বে সেটা? আজকে চ্যাট জিপিটি তোমায় যেটা লিখে দিচ্ছে ধরো, আর সেটা কি তুমি আবার 5 বছর তো ছেড়ে দাও, তুমি 5 মাস পরে কি আবার ঘুরে পড়বে? পড়বে না।
পড়বে নাই বলা চলে। একদমই। তো তুমি এই যে নন ফিকশনের কথা বললে, তো তোমার বই পড়ার ক্ষেত্রে ফিকশনের দিকে তোমার বেশি ঝোঁক না নন ফিকশনের দিকে তোমার বেশি ঝোঁক? অবশ্যই পড়া হয় ফিকশন বেশি, কেননা ফিকশনের একটা ফিকশনের স্কোপ তো অনেকখানি। এই যে তুমি যেটা একটু আগে ছুঁয়ে গেলে, যে যখন তুমি একটা ফিকশন পড়ছো, তুমি নিজেকে সেই চরিত্রগুলোর মধ্যে তুমি একটা মানে বিভিন্ন চরিত্রের পার্সপেক্টিভ পাচ্ছ। তখন তোমার সঙ্গে পাঠক হিসাবে সেই বিভিন্ন চরিত্রের একটা ইন্টারাকশন হচ্ছে, একটা ডায়ালগ চলছে। তো সেটা খুব ইন্টারেস্টিং। নন ফিকশনও আমি নিয়মিত পড়ি, তবে নন ফিকশনের ক্ষেত্রে আমি যেটা এড়িয়ে চলি, যদি ধরো নন ফিকশনটা এমন হয় যে শুদ্ধ কতগুলি নিরস তথ্যের সমাহার, সেক্ষেত্রে সেই বইটি আমি যে খুব বেশিক্ষণ পড়তে পারি এমন নয়। যে কারণে আমি ওই রিডার কাম হোম বইটার উল্লেখ করলাম, বইটা একটা চিঠির ফর্মে লেখা, এবং খুব খুব ইন্টারেস্টিং। অনেকগুলো নিউরো সায়েন্সের অনেক জটিল দিক খুব সহজভাবে উনি বুঝিয়েছেন। আচ্ছা, এরকম হয়েছে যে কোনো ফিকশন তুমি পড়েছো, এবার যখন পড়েছো তখন তুমি সেই জগৎটার নিজের মনে একটা কল্পনা করেছো, তারপর ধরো সেটা কোনো ছবি হলো বা কিছু ওয়েব সিরিজ বা কিছু একটা হলো, এবং তারপরে সেটা একদম মেলেনি তোমার প্রথম ভাবনা চিন্তার সাথে, এবং তুমি প্রায় ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছো, এরকম হয়েছে কখনো? হ্যাঁ, প্রায়শই হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আমি তো 1 নম্বর উদাহরণ দেবো চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়ের ওই যে বুনি, তার বর্ণনা পড়ে যেরকম একটা মনে হয়েছিল যে একটা রহস্যটা মনের মধ্যে ছিল, হঠাৎ করে সিনেমায় ওই রকম একটা গরিলা জাতীয় অদ্ভুত জন্তু ওই ডালে লাফাচ্ছে দেখে আমার একটু, সত্যি কথা বলতে কি, মানে মনে হলো যে দূর না দেখলেই ভালো হতো। এখন ধরো এইটা একটা সিনেমা আমি খুব মানে মাথায় এলো মুহূর্তের মধ্যে, ওই জন্য বললাম। এরকম অনেক ক্ষেত্রেই হয় যে বইটা পড়ে, আসলে বই যখন তুমি পড়ছো বা পাঠকরা পড়ছেন, তখন তো তাদের নিজেদের কল্পনা শক্তি অনেকটা ক্রিয়া করে না? তুমি নিজের মনে সেই জগৎটাকে তৈরি করছো, নিজের ভাবনায় সেই জগৎটা তৈরি করছো। সেটা, সেই জিনিসটা যখন তুমি সিনেমায় দেখছো, তখন তোমাকে একটা ভিজুয়াল ইমেজ দিয়ে দেওয়া হচ্ছে, তখন আর তোমার সেই কল্পনার জায়গাটা নেই। যেমন দেখবে এই যে ফেলুদা, আমি জানি না তোমার হয় কিনা, আমি যখন ফেলুদার বই পড়ি, তখন আমার কিন্তু সৌমিত্রের চেহারাটা আমি দেখেছি অবচেতনে মনের মধ্যে চলে আসে। বা ধরো ঝিন্দের বন্দি, আমি পড়তে গেলে ওই ময়ূরবাহন মাঠে ঘোড়া, এই পাহাড়ের উপর ঘোড়ার পিঠে চড়ে হাসছে, একদম সৌমিত্র মনের মধ্যে চলে আসে। এই হয় এই জিনিস, বলো লালমোহন বাবু, সন্তোষ দত্ত। লালমোহন বাবুর তো ব্যাপারটাই অন্যরকম, যে সিনেমা হওয়ার পর লালমোহন বাবুর চেহারাটাই আবার নতুন করে সত্যজিৎ রায় ওনার মতো করে, যার জন্য এখনো জটায়ু, এখন অনির্বাণ চক্রবর্তী আসার পরে সমস্যাটা কেটেছে। কারণ মানে জটায়ু হচ্ছে এমন একটা চরিত্র, রবি ঘোষ, অনুপ কুমার এরকম তাবর মানে বাংলা সিনেমা সব থেকে বড় কমেডিয়ানসরা, তারাও কিন্তু মানে তাদের একটা সমস্যা হয়েছিল অ্যাকসেপ্টেন্সে। মোহন আগাসে ইত্যাদি, মানে যারা খুব নাম করে অনেকেই অ্যাটেম্প করেছেন, কিন্তু আচ্ছা রঞ্জিত, চলো তোমার পরের বইটা নিয়ে কথা বলি আমরা। আচ্ছা, পরের বইটা বলতে আমি আর একটা বইয়ের নাম বলবো, সেটা খুব সাম্প্রতিক কালে লেখা একটা ইংরাজি ফিকশন। বইটার নাম হচ্ছে গড অব দ্য উডস। বইয়ের লেখিকা লিজ মুর। এখন বইটার সঙ্গে আমার কি করে পরিচয় হলো, গত বছর আমার মেয়ে একটা মাসাধিক কাল সে একটা সাউথ এশিয়া ট্রিপে বেরোচ্ছিল, তার বার পরীক্ষার শেষে সে যাবে। তা আমাকে বললো যে মা, আমাকে সুটকেস প্যাক করতে হবে, কিন্তু দিস বুক হ্যাজ সাচ গ্রিপিং স্টোরি লাইন, আই ক্যানট গেট আপ অ্যান্ড প্যাক মাই সুটকেস। এবং বইটা 500, প্রায় ক্লোজ টু 500 পেজেস বুক, এবং সেই বইটা সে প্রায় 1.5 দিনে পড়ে শেষ করলো। বললো আমি এই বইটা ছেড়ে উঠতে পারছি না এবং ইউ শুড রিড ইট। তা আমি যথারীতি বইটা পড়লাম। বইটার সেটিং হচ্ছে 1975 সাল, একটা সামার ক্যাম্প। মানে আউটলাইনটা আমি খুব ডিটেলে যাব না, খুব ব্রিফলি বলছি। 1975 সালের অ্যাডিরোন্ডাক্স পাহাড়ে উপর একটা সামার ক্যাম্প ইমারসন। সেই সামার ক্যাম্পটা একটা তোমার নিউ ইয়র্কের একটা অত্যন্ত ধনী পরিবার
তারা হচ্ছে সেই সামার ক্যাম্পটার ওনার আর কি, তারা কর্মচারীটারি রেখে চালায়। আর গল্পের শুরুতে সেই পরিবারেরই 13 বছরের একটি মেয়ে, সে ওই সামার ক্যাম্প থেকে নিখোঁজ হয়ে যায়। শুধু তাই নয়, 14 বছর আগে ওই পরিবারেরই বড় ছেলে, এই মেয়েটির দাদা, সেও হারিয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায়নি। তা গল্প শুরুই হচ্ছে ওইভাবে যে মেয়েটি ক্যাম্প কাউন্সিলর বুঝতে মানে খবর পাবে যে ওই মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। তা এই হচ্ছে গল্পের মোড়ক। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে একটা মিস্ট্রি স্টোরি, কিন্তু অত্যন্ত মানে গল্পের পরতে পরতে অনেক রকম মানে বিভিন্ন রকম সাবপ্লট আছে। আর এই গল্পটার মধ্যে এতগুলো স্তর আছে, ধনী এবং এগেন ওই হ্যাভ আর হ্যাভ নটসদের স্ট্রাগল, জমির অধিকার, তোমার এই যে দেশের জমি নিয়ে নেওয়া হয়েছিল একসময় ইন্ডিয়ানদের থেকে, তার উল্লেখ, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, সন্তানদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত এবং কোনখানে সেটা নেগলেক্ট, এবং বাবা মার মধ্যে তাদের দাম্পত্য জীবন অসুখী হলে সেটা কিভাবে মানে কত সুদূর প্রসারী তার ইম্প্যাক্ট শিশু মনস্তত্ত্বে, এই সমস্ত কিছু ইস্যুস খুব সুন্দরভাবে লেখিকা বুনে দিয়েছেন বইটার মধ্যে। গড অফ দ্য উডস, লিজ মুর, গ্রিপিং স্টোরি এবং ভেরি ইন্ট্রিকেট প্লট স্ট্রাকচার এবং মাল্টাই লেয়ার্ড স্টোরি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। তা সাম্প্রতিককালের পড়া ফিকশনগুলোর মধ্যে বুঝলে এটা আমার মনে খুব দাগ কেটেছে, সুযোগ পেলে পড়ো। অবশ্যই। আর এই বইটা তুমি যেভাবে খুঁজে পেলে, তুমি তোমার মেয়ের কথা বললে, সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটা প্রসঙ্গে আমরা একটু প্রসঙ্গান্তরে কথা বলতে পারি। তার মানে বোঝা যাচ্ছে যে বইয়ের প্রতি ভালোবাসাটা তোমার উত্তরাধিকার সূত্রেও ব্যাপারটা বহন হচ্ছে। তো এই যে এখন সকলে বলে না যে বাচ্চারা বই পড়ছে না, তারা অনেক বেশি গেম খেলতে, তো এই যে বই পড়াটা, বইয়ের প্রতি ভালোবাসা, এটার একটা এটা একটা কালচারাল থিং, এটা পারিবারিক কালচার বলে কি তোমার মনে হয়? যে কিরম করে এটা উত্তরাধিকার সূত্রে মানে কেউ মানে আমার খুব কমন কথা যে আমার পড়া হয় না কিন্তু আমি চাই যে আমার বাচ্চাও বই পড়ুক বলে সে মোবাইল নিয়ে বসে পড়েছে আর কি, এবং বাচ্চা কিছুক্ষণ পর ট্যাবে চলে যাচ্ছে। তো এই বিষয়টা তুমি কি বলবে? এইটা দেখো, এটা খুব তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এই প্রশ্নটা আমার চেনাশোনা অনেকে আমাকে করে যে রঞ্জিতা দি কি করি বলো তো, ছেলে বা মেয়ে একদম বই পড়ে না। একটা কথা দেখো, যেটা আমি পড়াতে গিয়ে যেটা শিখেছি, মডেলিংটা কিন্তু ছেলে মেয়েদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি। তুমি যেটা বললে যে আমি চাই আমার ছেলে বা মেয়ে বই পড়ুক অথচ আমি সবসময় মোবাইলটি নিয়ে বসে আছি, সেটা কিন্তু হবে না। ছোট বাচ্চা, তাদের মনে প্রথম ইমপ্রেশন তো বাবা মা কি করছে সেটার থেকে তারা তো অনেকটা শেখে। কাজেই বাবা মাকে ওইটা কিন্তু মডেলিংটা করতে হবে যে হ্যাঁ আমি বসে দিনের একটা নির্দিষ্ট সময়ে বই পড়ছি। আমার এখন মনে পড়ে যে আমরা কিন্তু দেখেছি যে মা বই পড়তেন, কাগজ পড়তেন নিয়মিতভাবে। মায়ের কাজই ছিল খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়া। সকালবেলায় স্কুল যেতেন, এসে যা কাজকর্ম সেরে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে আমাদের দুপুরে স্কুল থাকতো, কিন্তু বাড়ি থাকলে আমরা কিন্তু জানি যে ওইটা মায়ের পড়ার সময়। মা কাগজটি পড়তেন, তারপরে অন্য বই পড়তেন নিয়মিতভাবে। এবং হয়তো নিজের অজান্তেই আমরাও ওটা আয়ত্ত করেছি। এবং আমি অনেক বই, যেহেতু আমি নিজে বই পড়ি, আমার মেয়ে তার যথেষ্ট বই পড়ার অভ্যেস আছে, সে প্রচুর বই পড়ে। সে পেশায় আইনজীবী, কাজী তার কাজের জীবনটা খুব ব্যস্ততার, কিন্তু তা সত্ত্বেও আমি যা বুঝতে পারি সে নিয়মিত বই টই পড়ে। এখন ভালো বই পড়লে আমাকে রেকমেন্ডেশনও দেয় আর কি। আচ্ছা, এবার চলো তোমার পরবর্তী বইয়ের কথা আসি। আচ্ছা, পরবর্তী বই এ জেন্টলম্যান ইন মস্কো। এখন দেখো, বই সত্যি কথা বলতে কি ওরম হয়তো অনন্ত সমুদ্রের মতন একটা একটা চুজ করা এইভাবে খুব কঠিন কাজ, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। কেন, তার কারণগুলোও আমি বলবো যে এই বইগুলো কেন। এই যে জেন্টলম্যান ইন মস্কো, লেখক হচ্ছেন আমর টাভেলেস। বইটা 2016 সালের
সেপ্টেম্বরে রিলিজ করেছে। বইটার এটাও নতুন বই, 2016, হ্যাঁ, কম্পারেটিভলি তোমার নতুন ফিকশন। কেন এটা খুব ইন্টারেস্টিং? প্রথম কথা তো বুঝতেই পারছো, জেন্টলম্যান ইন মস্কো, সোভিয়েত রাশিয়া, ছোটবেলার একটা অ্যাসোসিয়েশন আছে। তোমাদের ছোটবেলায় তোমরা পেয়েছো কি জানি না, আমাদের ছোটবেলায় আমার মনে পড়ে ভোস্তক কোম্পানি তারা বই ছাপতো, বুঝলে, বই মেলায় তাদের বইয়ের স্টল হতো, একেবারে মানে দারুণ বাঁধাই, ঝকঝকে ছাপা, মোটা মোটা কাগজ, খুব ভালো লাগতো। আর আমার আর একটা খুব মনে পড়ে, আমার ছোটবেলায় একটা লাল বাঁধানো বই ছিল, তাতে তোমার সোনালি দিয়ে লেখা রুশ দেশের উপকথা। তা সেই থেকে ওই রুশ দেশটার প্রতি একটা তো টান আছে। তা এই বইয়ের কনটেক্সটটা খুব চমৎকার, যে একজন কাউন্ট, আর বিচার হচ্ছে বলশেভিক ট্রাইব্যুনালে। কেন না, তিনি বিপ্লব বিরোধী একটা কবিতা লিখেছেন। কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না, কেননা যারা বিচার করছেন তার মধ্যে অনেকেই হচ্ছেন এই কাউন্টের প্রাক্তন বন্ধু। এখন মজার কথা হচ্ছে, সেই সব বিপ্লবীরা আবার এখন কেউ কেউ বড় নেতা হয়ে গেছে, বুঝলে। তো তখন কি ঠিক হলো এই কাউন্টকে গৃহবন্দী করে রাখা হবে যাবজ্জীবন, এবং তাকে পাঠিয়ে দেওয়া হলো মেট্রোপোল বলে একটা হোটেলে। এবং এই মেট্রোপোল হোটেলে পরবর্তী 30 বছরের যে ঘটনা, সমস্তটা ঘটছে ওই মেট্রোপোল হোটেলের ভিতরে। পাঠক একেবারে মানে সেই যে কি অসাধারণ সেই পরিবেশ তৈরি, হোটেলের বলরুম, হোটেলের সিঁড়ি, হোটেলের প্রত্যেকটা কর্মচারী মানে সেই ছেড়ে বাইরে বেরোতে পারবে না। এবং আর একটা জিনিস খুব ক্লেভারলি অথর করেছেন কি, একজন ন্যারেটরকে ইন্ট্রোডিউস করেছেন, যেটা নভেলে খুব মানে কমন নয় যে একজন ন্যারেটর। সেই ন্যারেটর, বুঝলে, কোনো হঠাৎ বইয়ের এক একটা পাতার তলার দিকে এরকম লম্বা লম্বা ফুটনোট, সেখানে মানে তার টোনটা হচ্ছে এই যে কাউন্ট, সে খুব আশাবাদী, যদিও সে জানে যে এই হোটেলের মধ্যেই তার জীবন কাটবে, কিন্তু তা সত্ত্বেও সে খুব অপটিমিস্টিক জীবনের ব্যাপারে। আর এই যে ন্যারেটর, যে কথক, যে ফুটনোটে যার কথা বলা হচ্ছে, তার টোনটা আবার একদম বিপরীত, তার টোনটা খুব সিনিক। এবং এই মেট্রোপোল হোটেলের মধ্যে থেকেই কিন্তু বইয়ের চরিত্ররাও জানতে পারছে এবং পাঠকরাও জানতে পারছে যে বাইরে কি ঘটে চলেছে। আর দুর্ভিক্ষ হচ্ছে, রাশিয়া তোমার কৃষি নির্ভর জায়গা দেশ থেকে শিল্প নির্ভর দেশের দিকে এগিয়ে চলেছে, স্তালিনের জমানা শেষ হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু ঘটে চলেছে। এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন মানে জনরা হিসাবে দেখতে গেলে, কিন্তু সমস্তটা হচ্ছে ওই হোটেলের মধ্যে। হোটেল থেকে পাঠক এবং চরিত্ররা কেউই বেরোতে পারছে না। এই বইটা খুব ইন্টারেস্টিং, খুব চমৎকার লেখা, খুব সুন্দর লেখা। আর একটা যেটা এই বইটা থেকে আমার বড় পাওয়া, যেন এই বইটায় অনেক মানে রাশিয়ান মাস্টার্স যারা আছেন, টলস্টয়, গোগোল, চেকভ, এনাদের এই বইটা পড়ার পরে আমি আবার অ্যাকচুয়ালি কিছু ওনাদের লেখা ঘুরে পড়লাম। মানে এই বইতে তাদের কাজের উল্লেখ আছে, আখমাটোভা, কাজী সেইগুলো আবার যে ঘুরে দেখা হলো, আমার মনে হয় এটা এই যে এই বই পড়ার এইটা মজা, বুঝলে, এটা একটা জানলা খুলে যাওয়ার মতো। তুমি একটা বই পড়বে, তোমার আরো 10টা জানলা খুলে যাবে। হ্যাঁ, আমি যেমন তুমি মুরাকামির একটা নরওয়েজিয়ান উড বলে একটা বই আছে, তুমি পড়েছো কি? ওইটাতে প্রচুর মানে পুরো গল্পটার মধ্যে যে চরিত্রগুলো আছে, বিটলস খুব একটা স্ট্রং মোটিভ প্লে করে, বিটলস এর গান। তো আমি শুনেছি যে প্রচুর মানুষ যারা কিনা অতটাও বিটল নতুন করে শোনেনি, কিন্তু বিটলস এর গান এত ভালো করে এত সুন্দর করে চরিত্রগুলোর সঙ্গে, ঘটনার সঙ্গে সঙ্গে সম্পৃক্ত হয়ে লেখা আছে, অনেকে নতুন করে আবার বিটলসকে ডিসকভার করছে ওই বইটা পড়ার পর। তো এটা বলছিলে আরেকটা জিনিস খুব এটা যেহেতু 2016 বই, তুমি বলছিলে ন্যারেটরটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা একটা নিউ লিটারারি টেকনিক, মানে সেভাবে যদি আমি বলবো। আরেকটা, আমি এই বইটার সম্বন্ধে একটু দেখছিলাম, তুমি যখন বইটার কথা বলছিলে, এই বইটাতে বোধহয় সময় নিয়েও একটা মজা আছে, যেরকম করে চ্যাপ্টার, সেটা তুমি একটু বলতে পারো। হ্যাঁ,
সময় তোমার 1922, মানে মেন যে ঘটনাটা, এই যে কাউন্টের বিচার টিচার ইত্যাদি হচ্ছে 1922 সালে। যেভাবে চ্যাপ্টার গুলো এগোয় ওগুলোতে বোধহয় কিছু একটা ব্যাপার করেছে না, মানে 1 দিন 7 দিন কিছু একটা আমি দেখছিলাম, কিছু একটা নতুন লিটারারি ডিভাইস করেছে যেখানে চ্যাপ্টার গুলো যেগুলো যাচ্ছে সেটা একদম মানে একদম ইউনিডাইরেকশনাল নয় আর কি, তার মধ্যে একটা প্যাটার্ন রয়েছে। হ্যাঁ, একদমই ইউনিডাইরেকশনাল নয়, প্যাটার্ন রয়েছে। কি একটা তোমার ওই কাউন্টের জীবন, তার ঘটনা, আর একটা হচ্ছে যে ইতিহাসের ঘটনা, ইতিহাসের যে সময়কাল সেইটা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, আর দারুণ মানে উইটি লেখা। যদিও সবই আছে, এই যে দেখো বঞ্চনা আছে, আনজাস্টনেস আছে, কিন্তু তা সত্ত্বেও পুরো বইটার টোনটা কিন্তু ডার্ক নয় একেবারে। দারুণ দারুণ, এটাও পড়ার ইচ্ছে রইল। একদম খুব খুব সুন্দর বই, খুবই ভালো বই। অ্যাকচুয়ালি আমি পড়েছিলাম বইটা ধরো 2020, তখন ওই প্যান্ডেমিকের সময়। ওটা একটা খুব, আমি এটাও শুনেছি আমার বন্ধু বান্ধব যারা বই পড়তে ভালোবাসে, ইট কেম ভেরি ক্লোজ টু দেয়ার হার্ট টু, যে ওই যে বন্দি অবস্থাটা, ওটার সঙ্গে একটা প্যারালাল তারা খুঁজে পেয়েছে। দারুণ দারুণ। চলো তোমার পরের বইটা নিয়ে কথা বলি। আচ্ছা, পরের বইটা একটা বাংলা বইয়ের কথা বলি এবারে। বাংলা কথা যখন হলো, এই পরের বইটা নিয়ে এটা মানে একটা ব্যক্তিগত জীবনের একটা এমন ব্যক্তিগত একটা ঘটনার কথা বলতে হবে, যে সময়ে আমি পড়েছিলাম। প্রথম কথা, বইটা অনেক বছর আগে, বাণী বসুর মৈত্রেয় জাতক বইটার কথা বলছি। বইটা পুরানো বই। তা বইটা দ্বিতীয়বার, প্রথমবার যখন পড়েছিলাম তখন একরকম মনে হয়েছিল যে হ্যাঁ, একটা ঐতিহাসিক উপন্যাস। পরবর্তীকালে 2021 সালে আমার দিদি, আমার ঠিক ওপরের দিদি, সে মারা যায়। তা মারা যায়, খুব হঠাৎ করে মারা যায়। আমি তখন কলকাতায় যেতে পারিনি, এবং খুব অপ্রত্যাশিতভাবে সে যে চলে যাবে, এটা খুব আমাদের কাছে মানে এমন না যে খুব অসুস্থ ছিল বা খুব প্রত্যাশিত ছিল ব্যাপারটা। তা সেই সময়টা মনটা খুব আর কি ভারাক্রান্ত হয়েছিল, কিছুই ভালো লাগতো না। এই মতো অবস্থায় আমাকে শিকাগোরই, তুমিও চেনো তাকে, মিঠুদি, দেবীপ্রিয়াদি, উনি বললেন যে রঞ্জিতা, তুমি তো বই পড়তে ভালোবাসো, তুমি একটা কাজ করো, দেখো কোনো বইয়ের মধ্যে যদি নিজেকে ডুবিয়ে রাখতে পারো। তা কি বই? তা তখন ওই মৈত্রেয় জাতক, বাণী বসুর মৈত্রেয় জাতক বইটি সেই সময় আমি তুলে নিয়েছিলাম, এবং আমি সত্যি খুবই কৃতজ্ঞ মিঠুদির কাছে এই সাজেশনটার জন্য। এবং ওই যে বইটা পড়তে পড়তে কি হলো জানো, বইটা পড়তে পড়তে একটা একেবারে অন্য জগতে আই ওয়াজ ট্রান্সপোর্টেড টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আবারও আপাত দৃষ্টিতে হয়তো গৌতম বুদ্ধের জীবনী বলে মনে হতে পারে, নামেও আছে, কিন্তু বইটা তার থেকে আরো অনেক বেশি। বইটা আসলে একটা সময়কে আবার নতুনভাবে তৈরি করা, যে বিম্বিসারের সময়, তখনও বুদ্ধ হননি, হচ্ছেন, সেই সময় যে ছোট ছোট ধরো মগধ, কোশল, এই রাজ্যগুলো, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিরকম ছিল, বাণিজ্য কিরকম ছিল, এই যে ভারতবর্ষের শ্রেণীভেদ, যে বৈষম্য, সেটা কিরকম ভাবে সমাজকে ইম্প্যাক্ট করছিল, এবং সাম্রাজ্যবাদ তার পুরনো চেহারাটা কিরকম ছিল, এই যে জিনিসটা, এটার মধ্যে একেবারে ডুবে গেলাম, বুঝলে? তো এই বইটা এই জন্যে আমার জীবনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, বইটার ভূমিকা আছে, এবং বইটা বই হিসেবে তো নিঃসন্দেহেই আমি বলবো যে এটাও অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ক্লাসিক্স ইন বাংলা সাহিত্য। এটা একটা ওনার খুব বড় কাজ, খুবই ভালো কাজ। এবং বইটা পড়তে পড়তে, ওই যে বললাম যে বইটার একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি ওই যুগটাকে এত সুন্দর করে উনি ফুটিয়ে তুলেছেন, এবং বইতে অনেক পালি ভাষার ব্যবহার আছে, বুঝেছো? যে চরিত্রগুলো যে কথা বলছে,
তারা ওই সময় তো পালি ভাষায় কথা বলা হতো, বুদ্ধদেব পালি ভাষাতে ওনার বেশ কিছু, ওনার যে মূল ইয়েগুলো বাণীগুলো সেগুলো অনেকই পালি ভাষায়। তা সেই যে অনেক চরিত্র তারা সব পালি ভাষায় কথা বলছে, তা সেইগুলো অ্যাকচুয়ালি আমি একটু খোঁজারও চেষ্টা করলাম যে আচ্ছা দেখি তো পালি এটা কি মানে, এটা বাংলায় কি মানে হয়। তাই করতে করতে ওই মনের দেখলাম যে দুঃখটা বলো যে বা বিষাদ, সেটা অনেকটাই লাঘব হলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুমি বললে রঞ্জিতা দি, এবং আমার মনে হয় এটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে পারি। এই যে তুমি ডুবে যাওয়ার কথা বলছো, এবং এই মুহূর্তে আমার নিজস্ব রিয়েলিটি যা, তাছাড়াও আমার একটা অল্টারনেট প্যারালাল একটা ইউনিভার্স তৈরি হচ্ছে যেখানে কিনা আমি বাঁচতে পারছি, আমি নিঃশ্বাস নিতে পারছি। এই মুহূর্তে আমরা যখন আমরা এইটা রেকর্ড করছি, এখন আমাদের মানে এটাই সব থেকে বড় স্ট্রাগল, রাইট? মানে প্রত্যেকটা টেকনোলজি কোম্পানির আমার মনে হয় যে তাদের মূল লক্ষ্য হচ্ছে কি করে এই যে ডুবে যাওয়া বা কোনো বিষয়ে মনোযোগ। কারণ মানুষের যেটা বলে, মানুষের মনোযোগ আগে ছিল 10 মিনিট, সেখান থেকে 3 মিনিট করতে করতে এখন 30 সেকেন্ডে ঠেকেছে, 30 সেকেন্ডে নাকি এখন গল্প বলার চেষ্টা করা হচ্ছে ইত্যাদি। তো এই যে সবসময় নেটফ্লিক্স বলছে যে আমাদের একমাত্র প্রতিযোগী হচ্ছে মানুষের ঘুম, আর আমাদের কেউ প্রতিযোগী নেই। এই যে একটা অদ্ভুত একটা সময় আমরা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে আমরা রয়েছি, যেখানে কিনা মূল সমস্যা হচ্ছে মনোযোগের। এই যে নিজে কোথাও ডুবে একটা তোমার একটা আরেকটা পৃথিবীতে যে তুমি প্রবেশ করবে, সেই সময়টাই তো এই মুহূর্তে কেউ দিতে চাইছে না। তো এই সময়টা নিয়ে, আর সেক্ষেত্রে বই বা বই পড়া কি করে একটা মেডিটেটিভ এক্সপিরিয়েন্স হয়ে যেতে পারে সেক্ষেত্রে, সেটা নিয়ে তুমি একটু বলতে পারো। একদম, এই যে ইমার্সিভ, এবং এটাও জানো তো ওই যে ডিজিটালি পড়া এবং বই পড়া এই দুটোর মধ্যে এখানেও একটা বোধহয় তফাৎ রয়েছে। যে বই তোমাকে যেভাবে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিতে পারে, সেটা কিন্তু পর্দায় পড়লে সম্ভব নয়। কেন? তার কারণ হচ্ছে যে তোমার কাছে তো অপশন রয়েছে। তুমি মুহূর্তে, তুমি ধরো খানিকটা পড়লে, দুটো বাক্য পড়লে, পড়ে মনে হলো যে দূর আমার ভাল লাগছে না, তুমি বেরিয়ে গেলে, তক্ষুনি সেই উইন্ডো বন্ধ করে আর একটা উইন্ডো খুললে। এবং মনঃসংযোগের অভাব এখন যখন এত ক্রাইসিসের মতন একটা দেখা দিয়েছে, আবারও বলি আমরা স্কুলে ব্যাপারটা নিয়ে প্রতিনিয়তই স্ট্রাগল করছি, ভাবছি যে কি করলে অ্যাটেনশন স্প্যান স্টুডেন্টদের বাড়ানো যায়। সেক্ষেত্রে বই কিন্তু একমাত্র ফিজিক্যাল বই একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স তোমায় দিতে পারে। তুমি হাতে নিয়ে বসছো, সেটার একটা, ধরো তুমি বাচ্চাদের যখন নতুন কনসেপ্ট শেখাচ্ছ, তখন দেখবে প্রায় বলা হয় যে ইউজ ম্যানিপুলেটিভস, যে তুমি হয়তো যোগ শেখাচ্ছ তাকে, তুমি দুটো কাঠের ব্লক দিয়ে তাকে যোগ শেখাচ্ছ। কি কাঠের ব্লক দুটো কাছাকাছি আনলে তাকে যোগ আর অ্যাডিং এর যে মেন কনসেপ্ট, দ্যাট ইউ আর পুটিং থিংস টুগেদার, সেটা পরিষ্কার হচ্ছে। তা এই যে বই গিভস ইউ দ্যাট টেঞ্জিবল এক্সপিরিয়েন্স, যে তুমি ধরছো, তুমি পাতা উল্টাচ্ছ। একটা তো দেখো এস্থেটিক তার অ্যাপিল রয়েছে, বইয়ের কভার, বইয়ের বাঁধাই, বইয়ের ছাপা ইত্যাদি। এরপরে রয়েছে তোমার ওই ট্যাঞ্জিবল এক্সপিরিয়েন্স, ওই যে ইমার্শন, এইটা কিন্তু বই ছাড়া সম্ভব নয়। এটা ওই ডিজিটালি করতে গেলে। আর একটাও ব্যাপার কি, যে মুহূর্তে তুমি স্ক্রিনকে নিয়ে আসছো না, তখন আমাদের ব্রেন processes all those devices as medium of entertainment. প্রাইমারি অবজেক্টিভ হিসাবে ইমিডিয়েটলি ব্রেন প্রসেস করে যে দিজ আর ডিভাইসেস অফ এন্টারটেনমেন্ট। তখন আর ওই যে মেডিটেটিভ ব্যাপারটা, বা যে আমি ডুবে গেলাম, আমি পড়ছি, মনঃসংযোগ করে পড়ছি, সেই ব্যাপারটা আর হয় না। ঠিক। আচ্ছা, আমরা 5টা বই নিয়ে কথা বলেছিলাম, তুমি 4টে বই নিয়ে কথা বলে ফেলেছো, তাহলে তোমার পঞ্চম বই। আচ্ছা, পঞ্চম বই, এবারে আমি একটা বাংলা নন ফিকশনের কথা বলি। বইটার নাম হচ্ছে ঘুমের দরজা ঠেলে, লিখেছেন চিন্ময় গুহ লেখক। এই বইটা আমার কেন ভালো লেগেছিল, প্রথম কথা যে আমি যখন বইটা পড়তে, বইটাই না খুব ছোট ছোট কয়েক পাতা করে গদ্য, এবং এক একটা গদ্য এক একজন দিকপাল লেখকের
বিষয়ে, শুধু লেখক নন, দিকপাল ধরো, চিত্রকর, পরিচালক, এদের নিয়ে, অভিনেতা, এদের নিয়ে এক একটা 3-4 পাতা করে ছোট ছোট লেখা। এবং ওই যে ওই রকম ভাবে যে গদ্য লেখা যায়, ওই বইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে কবিতা এবং গদ্যের সীমারেখাটা কোথায় যেন একেবারে মিলে মিশে গেছে, মানে মুছে গেছে। এবং এই যে গদ্য ভাষাটা, এটা লেখকের সম্পূর্ণ নিজস্ব। সেই গদ্য ভাষাটার একটা আবেদন। আর একটা যেটা, সেটা হচ্ছে যে আবারও বলি যে এই যে বইটা পড়ে কিন্তু আমার আবার অনেকের লেখা নতুন করে ঘুরে পড়ার একটা ইচ্ছা হলো। অন্নদাশঙ্কর রায়, তারপরে ধরো ফরাসি বহু লেখক, বোদলেয়ারের কবিতা। কাজেই এই বইটির কাছেও আমি বিশেষভাবে এই কারণে ঋণী যে বইটাও আমাকে একটা বিরাট পৃথিবীর দরজা বলতে পারো খুলে দিয়েছে। প্রথম কথা তো ভাষার ব্যবহারের কথা বলছিল, ওনার ভাষাও খুব অন্যরকম, মানে একটা প্রবন্ধ যেটা কিনা 2 থেকে 3 পাতার প্রবন্ধ, তাতে সেখানে এরকম ভাষার ব্যবহার, এবং যেখান থেকে প্রত্যেকটা প্রবন্ধ শুরু হচ্ছে, খুব ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। এইটা একদম ওই পড়তে পড়তে আবারও সবকিছু ভুলে যেতে হয়, যে আমি যে একটা বই পড়ছি এই কথাটা তখন আর মনে থাকে না। তখন তোমার মানে ওই জগতে তুমি ওই জগতেই নিমজ্জন হবে, মানে নিমজ্জিত হতে হবে যে যে বইটা পড়ছো তুমি। এই কারণে এই বইটিও আমি নামটা, মানে এটা একটা উল্লেখযোগ্য বই। এবার এছাড়াও তো ধরো ক্লাসিক্স আমাদের রয়েছে, আরণ্যক, পথের পাঁচালী, মানে কি কি বাদ দেবো আর কি দেব না। তাও আমি মোটামুটি চেষ্টা করলাম যে সাম্প্রতিককালের প্রকাশিত, মোটামুটি ধরো কি বলবো, বিগত 10-12 বছরের মধ্যেই বইগুলি প্রকাশিত, যে মৈত্রেয় জাতক অবশ্য আরেকটু আগে, এই সময়ের মধ্যে প্রকাশিত কিছু বই নিয়ে মোটামুটি ভাবে কথা বলতে। দারুণ। আমরা আরেকটা, এটা মানে সত্যি তুমি যেটা বললে, এটা অনেক সাব জনরাল ভাগ হতে পারে আর কি, মানে ক্লাসিক সাহিত্যের উপর একটা, বাংলা সাহিত্যের উপর, যেমন তুমি অনেক, তোমার কথা শুনে মনে হলো তোমার হিস্টোরিক্যাল ফিকশনের উপর তোমার একটা ঝোঁক রয়েছে। তো সেইটার উপর আলাদা করে আমরা কথা বলতে পারি, কারণ হিস্টোরিক্যাল ফিকশন খুব, মানে প্রথম আলো সেই সময় ইত্যাদি। আমি কিছুদিন আগে একটা পড়লাম, ফলতা থেকে পলাশি বলে, সিরাজদৌল্লার উপর 1 বছরের গল্প, 1756 থেকে 1757, মানে বইয়ের প্রথম পাতায় সবাই যুদ্ধটা ইংরেজরা হেরে ফলতায় চলে গেছে, আর বইয়ের শেষটা পলাশি হচ্ছে, ঠিক 1 বছরের গল্প। 1 বছরে কি কি হয়েছে তার খুব সুন্দর লেখা, খুব সুন্দর করে করা। তো হ্যাঁ, কিন্তু মানে মূল বক্তব্য হচ্ছে যে হিস্টোরিক্যাল ফিকশন নিয়ে আলাদা করে আমরা কথা বলতে পারি, মানে আমরা এটা 1 ঘন্টার আলোচনা একটা এত বড়, কিন্তু আমরা চেষ্টা করলাম এই বইগুলোর মাধ্যমে আরো অনেক বোধহয় গুরুত্বপূর্ণ কিছু থিম, সেগুলোকে একটু একটু করে ছুঁয়ে যাবার। তবে একটা কথা বলি, তুমি এই যে ছোট করে হলেও এই যে করলে কাজটা, আশা করি, এবং এটা আমার একটা অনুরোধ সকলের কাছে, বই, সত্যি কথা বলতে কি, বই পড়ার অভ্যেস যদি না থাকে, সেই অভ্যেসটা শুরু করা দরকার। বই পড়ার বিকল্প নেই, আক্ষরিক অর্থেই বিকল্প নেই। এবং এটা আমি শুধু যে নিজে বই পড়তে ভালোবাসি একজন পাঠক হিসাবে বলছি তা নয়, অ্যাজ অ্যান এডুকেটর এটা আমার একটা অনুরোধ সকলের কাছে, যে সত্যি আমার মনে হয় যে এটা তোমার কাছ থেকে শোনাটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যে পার্সপেক্টিভ গুলো, কারণ ভালোবাসা একটা হয় আর যাপন করার একটা ব্যাপার থাকে। তো আমার আশেপাশে যে আমার যে দুনিয়া, তাতে আমি দেখেছি যে তুমি কিরম ভাবে, তো সেক্ষেত্রে তুমি যে পার্সপেক্টিভ গুলো নিয়ে আসলে, আমার মনে হয় সেগুলো খুব ইন্টারেস্টিং, এবং সেখান থেকে অনেকেই যারা এটা শুনবেন অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে তাহলে, আচ্ছা চলো।